আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ সন্তানসহ ৫ জন দগ্ধ হয়েছে। রাজধানীর সূত্রাপুরে বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন ভ্যান চালক রিপন, তার স্ত্রী চাঁদনি, ছেলে তামিম, রোকন ও ১.৫ বছরের কন্যা শিশু আয়েশা। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, রিপনের শরীরের ৬০%, চাঁদনির ৪৫%, তামিম ৪২%, রোকন ৬০% ও আয়েশার ৬৩% দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বার্ন ইনস্টিটিউট ইউনিট হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, দগ্ধদের অবস্থা কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। মারপি, আসলে এই গ্যাস লিকেজের যে ঘটনাটি সেটি গতকাল রাতে ১:৩০টার দিকে ঘটে এবং সেখান থেকেই ঘটনার পরে আমরা জানতে পারি এবং সেখানে আমরা যতটুকু জেনেছি যে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন, বিশেষ করে বাবা মা এবং ৩ সন্তান, তাদের মধ্যে ২ জন ছেলে সন্তান এবং কন্যা সন্তান রয়েছেন, যার বয়স হচ্ছে ১.৫ বছর। এবং আমরা আজকে এই বার্ন হসপিটালে এসেছি। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রোগীদের তারা সকাল ৭টা পর্যন্ত কিন্তু রোগীগুলো জরুরি বিভাগে ছিল এবং এখানকার কর্তব্যরত চিকিৎসক আবাসন সার্জন ডক্টর সায়নের সাথে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন যে ৫ জন রোগীর সবাই কিন্তু আশঙ্কাজনক, অর্থাৎ তাদের শরীরের প্রায় ৪৫ থেকে একেবারে ৬৩% পর্যন্ত পুড়েছে, অর্থাৎ প্রত্যেকটা পরিবারের সদস্য সংখ্যা ৬০ থেকে ৬৭ সংখ্যা পড়েছে এবং বিশেষ করে শ্বাসনালী হতে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে সবগুলো কিন্তু এই পোড়ার ঘটনাটি ঘটেছে। এবং তিনি জানিয়েছেন যে আসলে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাদেরকে শিফট করা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে এবং সেখানে চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে গ্যাস লিকেজের যে বিষয়টি প্রতিনিয়ত ঘটছে এবং আরও বেশি সচেতন হওয়া দরকার। আমরা দেখেছি যে এই ঘটনাটির আগেও কিন্তু কিছুদিন আগে যাত্রাবাড়ির ঘটনা ঘটেছিল, এর আগে বাড্ডারির ঘটনা ঘটেছিল, অর্থাৎ এই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ এবং গ্যাস লিকেজ থেকে যে বিস্ফোরণের যে ঘটনাটি প্রতিনিয়ত ঘটছে, প্রত্যেক পরিবারকে আরও বেশি সচেতন হতে হবে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে। সেই সাথে চিকিৎসকরা বলছেন যত দ্রুত সম্ভব, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে ঘটনা ঘটার অনেক দেরি করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব রোগীদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে আসলে অনেকটাই রিকভার করা যায় দ্রুত সময়ের মধ্যে। তো মারফি, এই ছিল আমার কাছে সর্বশেষ বার্ন ইউনিট থেকে। বিপুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় নতুন করে ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫২,২১৭ জনে। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফেনীর সদর উপজেলার ৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পরশুরাম ও ফুলগাজীতে পানি নেমে নিচের দিকে গড়াচ্ছে, ফলে ছাগলনাইয়া উপজেলার সহ ফেনী সদরের কাজিরবাগ, মটবি, ফাজিলপুর ও ধর্মপুরের আংশিক বন্যা কবলিত হয়েছে। নোয়াখালীতে বৃষ্টির পরিমাণ কমেছে, এর ফলে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নত হয়েছে। ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি ধীর গতিতে নামছে। এই কারণে বৃষ্টি কমলেও শহরের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি।
রনি, নোয়াখালীর বর্তমান অবস্থা কেমন দেখছেন? কোন কোন জায়গায় বেশি প্লাবিত হয়েছে আর জনজীবন ও যোগাযোগ ব্যবস্থায় কি কি প্রভাব পড়ছে সেখানে জানাবেন। মারপি, ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন আপনি, নোয়াখালীতে টানা বৃষ্টিপাত এবং ভারী বর্ষণে নোয়াখালীর সদর, নোয়াখালীর কবিরহাট উপজেলা, নোয়াখালীর সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি প্লাবিত হয়। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে পানিবন্দী মানুষের সংখ্যা বেশি। এছাড়া জেলায় মোট 42,000 মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। এর মধ্যে প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো গতকালকে বন্ধ ছিল, তার আগের দিনও বন্ধ ছিল। এছাড়া গতকালে যে আপনারা জানেন যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে যে এইচএসসি পরীক্ষা ছিল সেটিও কিন্তু স্থগিত ছিল। বর্তমানে আজ সকাল নাগাদ এখানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, একেবারে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে এখানকার খাল এবং ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় এখানকার মানুষের জীবনযাত্রার মান কিন্তু একেবারেই ব্যাহত হয়ে পড়েছে। এখানকার অল্প বৃষ্টিতে যেমন জলবদ্ধতা হলে সহজেই পানি সরতে চায় না, এখন টানা বর্ষণে কিন্তু এটা প্রকট আকার ধারণ করেছে। এতে কিন্তু মানুষ একেবারেই অসহায় হয়ে পড়েছে। প্রকৃতির কাছে যেন তারা এই থেকে নিষ্কার চাওয়ার জন্য তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে, যেন তার নয়, তারা এই স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি চায়। মারপি, এ ছিল আমার কাছে নোয়াখালীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বৈরী আবহাওয়ার কারণে বাজারে বেড়েছে প্রায় সবকিছুর দাম। মৌসুমী সবজি থেকে শুরু করে মাছ মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ ও বেগুনের দাম। সপ্তাহের ব্যবধানে 100 থেকে 150 টাকা পর্যন্ত বাড়তি দরে কিনতে হচ্ছে এসব সবজি। এদিকে কমেনি চালের বাজারের অস্থিরতা। বিক্রেতাদের দাবি, আবহাওয়ার কারণে নতুন পণ্য ঢুকতে না পারায় দাম বেশি বাজারে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, বাজারের দরদাম নিয়ে কি বলছে ক্রেতা ও বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। মারফি, রাজধানীর কারওয়ান বাজারে বর্তমানে অবস্থান করছে সবজির বাজারের যে জায়গাটা, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ নিয়ে ক্রেতাদের একটা বিরূপ একটা প্রভাব দেখা যাচ্ছে। কাঁচা মরিচের দাম কেজিতে প্রায় 100 থেকে 140 এবং 180 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি অন্যান্য যে সবজি, সেই সবজির দামও বেড়েছে। কেজিতে 10 থেকে 20 টাকা, কোনোটা 30 টাকা পর্যায়ক্রমে বেড়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা জানিয়েছে যে বেশ গত কিছুদিন যাবত দেশের আবহাওয়া একটু বৈরতার কারণে মফস্বল থেকে যে সবজি ঢোকার কথা, যে পরিমাণে সবজি ঢোকার কথা, সেই পরিমাণে সবজি ঢুকছে না, যার কারণে সবজির দাম বাড়ছে। পাশাপাশি আমরা চালের বাজার ঘুরে দেখতে পেয়েছি। চালের দাম ঈদের পরে চালের যে 2 ধাপে চালের দাম বেড়েছে, সেই বাড়তি অবস্থায় এখন পর্যন্ত চালের দামটা আছে, এখন পর্যন্ত কমেনি। আমরা মুরগির বাজার এবং মাছের বাজার ঘুরে যে বিষয়টা দেখতে পেয়েছি, মুরগির বাজারে ব্রয়লার মুরগি কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে এবং মাছের দামটা কিছুটা স্থিতিশীল লক্ষ্য করা গেছে। তবে ক্রেতাদের কাছ থেকে কিন্তু এই বাজার নিয়ে বেশ অসন্তুষ্টি একটা প্রকাশ পেয়েছে। অসন্তুষ্টতা প্রকাশ করার কারণে তারা আজকে যে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা সমাগম অন্যান্য সাপ্তাহিক দিনের তুলনায় তুলনামূলক কম।
এবং ক্রেতারা বলছে যে দিন দিন যে দাম বাড়ছে তার কারণে তাদের যে নিত্যপূর্ণ যে জিনিসপত্র সেই জিনিসপত্র কিনতে তাদের অসুবিধা হচ্ছে। মারফি, এই ছিল সর্বশেষ কাঁচাবাজার থেকে। আলোয়ান, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর হাতিয়ায় 7 লাখ মানুষের একটিমাত্র চিকিৎসা কেন্দ্র, 50 শয্যার হাসপাতালে ভর্তি শতাধিক রোগী। শয্যা না পেয়ে অনেকেই চিকিৎসা সেবা নিচ্ছেন বারান্দা ও সিঁড়ির নিচের মেঝেতে বসে। নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। হাতিয়া পৌরসভার 3 নং ওয়ার্ডের বাসিন্দা আতিকুল ইসলামের 6 বছরের শিশু আলিফা পানিতে পড়ে জ্ঞান হারালে দ্রুত নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় অবস্থা সংকটাপন্ন হলে বৈরী আবহাওয়ায় উত্তাল নদী পার হয়ে আলিফাকে নেওয়া হয় জেলা সদর হাসপাতালে। শুধু আলিফা নয়, প্রতিদিনই দুর্ঘটনা ও জটিল রোগে আক্রান্ত রোগীদের এভাবেই নদী পার হয়ে যেতে হচ্ছে জেলা হাসপাতালে। গাইনি চিকিৎসক না থাকায় গর্ভবতীদেরও ঝুঁকি নিয়ে পার হতে হয় উত্তাল মেঘনা নদী। 2 যুগেরও বেশি সময় ধরে 21 জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন কেবল 7 জন। নেই পর্যাপ্ত নার্স ও পরিচ্ছন্নতা কর্মী। যথাসময়ে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। সময় মতো যে ডাক্তার আসবে ওরকম 2 বেলা করে দেখবে, 2 বেলা তো দূরের কথা, 1 বেলাও আমরা ডাক্তার পাই না। 50 শয্যার হাসপাতালে শতাধিক রোগী থাকায় অনেকেই চিকিৎসা সেবা নিচ্ছেন বারান্দা ও সিঁড়ির নিচের মেঝেতে বসে। হাসপাতালে এখন কোনো উন্নত কোনো চিকিৎসা নাই, ডাক্তার নাই, রোগীদের অবস্থা খুব খারাপ, কোনো ভালো কোনো সিট নাই, টলি নাই। হাতিয়ার হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে অন্ধকার থাকে, একটা রোগী দেখে না। শূন্য পড়ে থাকা পদগুলোতে লোকবল নিয়োগ দিলে যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। আমাদের এখানে অনেক সংকট আছে, সংকট যেমন ডাক্তার, নার্স। ডাক্তার আমাদের এখানে থাকার কথা 21 জন, আমি সহ আছি 7 জন। এখানে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি আমাদের এই সংকটটা দূর করার জন্য। তারা আমাদের আশ্বাস দিয়েছেন অতি দ্রুত এই সংকট মুক্ত করবে। 1998 সালে 31 শয্যায় হাসপাতালটি কার্যক্রম শুরু করলে 2006 সালে এটিকে 50 শয্যায় উন্নীত করা হলেও জনসংখ্যা বৃদ্ধির সাথে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানো হয়নি। সাকিব আল হাসান, RTV। 24-এর 11 জুলাই সড়ক ও রেলপথ ব্লকেট কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। ব্লকেট চলাকালে ঢাকা, কুমিল্লা ও রাজশাহীতে পুলিশের অমানসিক নির্যাতনের শিকার হয় শিক্ষার্থীরা। জুলাই যোদ্ধারা বলেছে, আহত রক্তের একটাই বার্তা ছিল, ঘরে ফেরার আর সুযোগ নেই। ওই দিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্ররা লিমিট ক্রস করছে এমন বক্তব্যে ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। আতিকা রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য কোটার ওপর স্থিতাবস্থা জারি করলে তাতে আপত্তি জানায় সাধারণ শিক্ষার্থীরা। 11 জুলাই ঢাকায় এলিফ্যান্ট রোড, কমলাপুর, মহাখালী উত্তরা সহ বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ ব্লকেট করে শিক্ষার্থীরা। বেশ কয়েকটি জায়গায় পুলিশের বাধার সম্মুখীন হয় আন্দোলনকারীরা। ওই দিন কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ ব্যাপক হামলা চালালে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। কুমিল্লার খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। পুলিশের পাশাপাশি বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মীরাও শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। হামলার প্রতিবাদে ঢাকা ও বিভিন্ন জেলায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা। জুলাই যোদ্ধারা বলছেন, শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা আন্দোলনকে আরো বেগবান করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে যে রেলপথগুলো, ওইখানে আমাদের ব্লকেটগুলো বেশি হয়েছে আর কি। বিশেষ করে যে তিতুমির কলেজের কথা যদি বলি, কিংবা রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, আওয়ামী লীগের নেতা যারা ছিল তারা তো মানে প্রতিনিয়তই হুমকি ধামকি দিত, কিন্তু এইগুলো আমাদের ভয় কাজ করতো না, আমাদের আরও স্পিড কাজ করতো যে এটা তারা বলছে, আমরা তার এগেনস্টে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবোই যে কোনো মূল্যেই। রক্ত ঝরার পরে আমাদের বিশ্বাসটা বদ্ধমূল হয়ে যায় যে আমরা সাকসেস হবই, কারণ রক্ত কখনো বৃথা যেতে পারে না। 11 জুলাই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহার করছে, যা বেআইনি। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা সীমা অতিক্রম করছে, পুলিশ আর বসে থাকবে না। একটা লিমিট বোধহয় থাকে,
তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ে কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের উস্কানিমূলক বক্তব্য আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে, যার ফল ডেকে আনে সরকার পতন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দেন, তা সত্যিকার অর্থে এটা ছিল উস্কানিমূলক। সরকার খুব অ্যাগ্রেসিভ ছিল, মারমুখো ছিল। তারা পরিস্থিতি চেয়েছিল বলপূর্বক পরিস্থিতি সামাল দিতে, সেটা সম্ভব হয় নাই। পুলিশ যেভাবে গুলি করেছে আমরা সবাই দেখেছি, ভিডিও ফুটেজ থেকে দেখা যায়। দল এবং সরকার যখনই এক হয়ে যায় তখনই সংকট হয়। এই সংকটটা হয়েছিল ৭৫ সনেও। 11 জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করেন সংগঠনের নেতারা। ওটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। আতিকা রহমান, RTV। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হন টাঙ্গাইলের ছেলে হাফেজ সাদিকুর রহমান। মৃত্যুর 1 বছর পরও সন্তান হারানোর বেদনা ভুলতে পারছেন না মা শাহনাজ বেগম। ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি তার। সাদিকুরের মৃত্যুর পর অভাব অনটনে দিন কাটছে পরিবারটির। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বপ্ন ছিল বড় আলেম হয়ে সমাজকে আলোকিত করার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাদিকুর রহমানের। 2024-এর 19 জুলাই ঢাকার উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে প্রাণ দিতে হয় তাকে। সন্তান হারিয়ে পাগলপ্রায় মা শাহনাজ বেগম। সন্তানের স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না তিনি। বুকে চাপা কষ্ট নিয়ে চেয়েছেন সন্তান হত্যার বিচার। আমার ছেলে হারিয়ে আমি খুব নিঃস্ব, খুব অসহায়। আমি সরকারের কাছে জানাই আমার জানি সার্বিক সহযোগিতা সেভাবে করে, এটুকুই আমার অনুরোধ। হাফেজ শহীদ সাদিকুল হত্যার বিচার ও অসহায় পরিবারটির পাশে থাকার অনুরোধ জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তুলনামূলকভাবে সারা বাংলাদেশে যে পরিমাণ এই যে জুলাই শহীদদের যে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে যারা খোঁজ খবর নেয়, আমাদের এখানে এরকম কেউ এখন পর্যন্ত আসে নাই। ওকে হারাই এখন সবাই পরিবার সবাই নিঃস্ব, সবাই এখন আমরা অনেক আসলে কষ্টের মধ্যে আছি। আশ্বাস দিয়েছে আমাদের এই ব্যাপারে যদি ইনশাআল্লাহ সরকারিভাবে কোনো হয়, ইনশাআল্লাহ আমরা আশাবাদী। পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা। ও তার রাস্তার নামকরণ করেছে সাদিকুল ইসলাম সড়ক, এবং সেই রাস্তার কাজটা এখন বর্তমানে চলমান রয়েছে। এছাড়া তার যে কবরটা, এটাকে উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা বিভিন্ন যে 2টা ঈদ আছে, সেই ঈদের সময় তাদের পরিবারের পাশে, তাদের সুখ দুঃখের লাঘবের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। অন্যান্য কোনো সহযোগিতা লাগে তা উপজেলা প্রশাসন সেটা করতে প্রস্তুত। হাফেজ সাদিকুরের মতো শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বাদ পায় মুক্তিকামী বাঙালি জাতি। স্বজনদের প্রত্যাশা, তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে শহীদ পরিবারের পাশে থাকবে সরকার। আব্দুল হামিদ, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর ফের ভয়াবহ হামলায় নিহত 82। গণহত্যার ধারাবাহিকতা বলছে হামাস। আওয়ামীপন্থী অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গেল রাত 11:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের 5 আগস্টের পর এবছর 25 ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এই মামলায় তাকে আসামি করা হয়।
গ্যাস সংকটের কারণে ১৬১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২ বছর ধরেই এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট চলছে। এ কারণে গত ৯ জুন ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নং ইউনিট, ১৩ জুন বিদ্যুৎ কেন্দ্রের ৩৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪ নং ইউনিট ও ১৪ জুন থেকে ৩৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৭ নং ইউনিটের উৎপাদন একেবারে বন্ধ রয়েছে। সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ করার কারণে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস বন্ধ করে দিয়েছে। বিকল্পভাবে গ্যাস সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছে বিদ্যুৎ কেন্দ্রটি। গ্যাস সরবরাহ করলেই পুরোদমে আবারও উৎপাদন শুরু হবে বলে জানান কেন্দ্রটির প্রধান প্রকৌশলী। ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে আরব আমিরাতের একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা। মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় বাংলাদেশিরা প্রায় ৩৩ লাখ টাকা ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন। ভারত ও বাংলাদেশের জন্য এই নতুন ভিসা পরীক্ষামূলকভাবে চালু করার প্রক্রিয়া চলছে। এই মনোনয়ন ভিত্তিক ভিসা একবার পেলে তা স্থায়ী হবে। এতে যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা পরিবারকে দুবাইতে নিয়ে যেতে পারবেন এবং তাদের ভিসার উপর ভিত্তি করে গৃহকর্মী ও গাড়ি চালকও রাখতে পারবেন। এছাড়া দুবাইতে যে কোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন তারা। এবার কানাডার উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। দেশটি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হলে গুনতে হবে বাড়তি শুল্ক। আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এক প্রতিবেদনে এই তথ্য জানায় CNN। যুক্তরাষ্ট্রের রফতানিকৃত পণ্যের শীর্ষ ক্রেতা কানাডা। গত বছর দেশটি থেকে $৩৪৯ বিলিয়ন পণ্য আমদানি করেছে অটোয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রে $৪১৩ বিলিয়ন পণ্য রফতানি করেছে দেশটি। এর আগে বাংলাদেশ সহ ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার কুয়ালালামপুরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে খোলামেলা বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ফাঁকে ৫০ মিনিটের এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ প্রকাশ করেন রুবিও। তিনি জানান, যুদ্ধ অবসানের ব্যাপারে কোনো নমনীয়তা দেখায়নি রাশিয়া। এ সময় সংঘাত নিরসনে স্পষ্ট রোডম্যাপের কথাও বলেন তিনি। তবে রোডম্যাপ না দিলেও বৈঠকে কিছু প্রস্তাব বিনিময় করেছে দুই পক্ষ। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে নতুন কিছু কৌশলের ইঙ্গিত পেয়েছেন বলেও জানান মার্কো রুবিও। এদিকে ইউক্রেনে হামলা বাড়িয়ে দেয়ায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে সিনেটের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনার মাঝেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল সকাল থেকে টানা আক্রমণে একদিনই নিহত হয়েছে ৮২ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। আহত হয়েছে বহু মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এই হামলাকে গাজায় চলমান গণহত্যার ধারাবাহিকতা আখ্যা দিয়ে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন নিয়মে আজ থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। এদিকে সন্ধ্যা ৭টায় আসরের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে ভুটান। শিরোপায় চোখ রেখে আসর শুরু করতে চায় দলগুলো। নাজমুস সাকিবের রিপোর্ট। সাফের বয়সভিত্তিক আসরে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বাংলাদেশের নামের পাশে রয়েছে সর্বোচ্চ ৪টি শিরোপা, যেখানে রয়েছে একটি অনূর্ধ্ব ২০ শিরোপাও। ঘরের মাঠে শুরু হতে যাওয়া নারী সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে শিরোপা ধরে রাখার মিশন পিটার বাটলারের শিষ্যদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক। আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি সময় পাইনি আমরা, যেহেতু মায়ানমারে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে যাওয়ার কারণে।
তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি কোচ বলেছে ওভাবেই করেছি। আজকে সকালেও আমরা ট্রেনিং করেছি সবাই একসাথে, তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের প্রিপারেশন। এবারের আসরে নেই শক্তিশালী ভারত, শ্রীলঙ্কা, ভুটানের সঙ্গে একমাত্র শক্তিশালী দল নেপাল। প্রতিদ্বন্দ্বিতা কম হবে ধরে নিয়েই নিয়মে পরিবর্তন এনেছে সাফ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তালিকার সেরা দল গায়ে জড়াবে চ্যাম্পিয়ন তকমা। কাগজে কলমে বাংলাদেশ হট ফেভারিট ও সবচেয়ে শক্তিশালী হলেও প্রতিপক্ষকে করছে সমীহ। প্রত্যেকটা টিমের সাথে আমাদের ভালোভাবে খেলতে হবে, কাউকে দুর্বল ভেবে আমাদেরকে ছোট করে দেখার কোনো কিছু নাই। আমরা 3টা টিমের সাথেই ফাইট করব, ভালো খেলবো, ইনশাল্লাহ জিতবো। বাংলাদেশের মাটিতে সাফের টুর্নামেন্টের অতীত পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। তবে দলগুলোর মতে খেলা হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সমানে সমান। নাজমুস সাকিব, RTV, ঢাকা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।